নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সোনা, যেটা আমাদের কাছে সব থেকে বেশি একটা মূল্যবান সম্পদ, গোল্ড, তাই না? তো যার কাছে যত সোনা আছে বলা হয় যে ভাই বুকের পাটা তার কাছে তত স্ট্রং আছে। যে যত সোনা পড়ে যায় বিয়ে বাড়ি বা অনুষ্ঠানে বা যেখানে খুশি সেখানে বলা হয় বেশ ভালোই তার কাছে মালকড়ি আছে। কিন্তু বর্তমান সময়ে যদি দেখা যায় এই সোনার দাম দিনের পর দিন বাড়তে চলেছে। আচ্ছা, এই যে সোনার দাম বাড়ছে এর পেছনে কি অন্য কোনো কারণ কাজ করছে? না এই সোনার দাম বাড়ার পেছনে সব থেকে বড় কোনো ভয়ঙ্কর খেলা চলছে? আমরা প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে আলোচনা করব এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব, হ্যাঁ রিকোয়েস্টই করব, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা থিওরি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কেনই বাড়ছে সোনার দাম, আরও বাড়তে চলেছে সোনার দাম, কি কি সেই কারণ। যারা সোনাকে কিনেননি বা কিনবেন ভাবছেন তারা ইমিডিয়েট এই ভিডিওটা দেখুন, তারপরে চিন্তা ভাবনা করবেন সোনা কেন কেনা দরকার। দেখুন বর্তমান সময়ে সোনার দাম যেভাবে বাড়ছে এর পেছনে যদি আমরা দেখি তিনটে বড় বড় কারণ দেখতে পাবো। তিনটে বড় বড় কারণ। সোনা এমন একটা জিনিস, আজকে এক রেট, কালকে আর একটা রেট, পরশুদিন আর একটা রেট। দেখবেন দোকানের সামনে গেলে না রেট চার্ট দেওয়া থাকে, আজকে এই রেট চলছে। তাহলে প্রত্যেকটা দিন সোনার দাম আপ অ্যান্ড ডাউন, আপ ডাউন তো হচ্ছে না, আপই হয়ে যাচ্ছে। এর পেছনে কাজ করছে তিনটে কারণ। এক, ইকোনমিক্সের থিওরি একটা, যেটা আমি আপনাদের এই ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেব। অপর দিক থেকে যদি দেখি সেটা হচ্ছে ডলারের থিওরি। ডলার কি সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। 3 নম্বর থিওরি দেখব বিশ্বের সব থেকে পাওয়ারফুল কান্ট্রি, যার নাম হচ্ছে আমেরিকা। হ্যাঁ, আমেরিকা থেকে সব কিছুই মানুষ সিদ্ধান্ত। তিনটে থিওরি আপনাদের কাছে জিনিসটা দেখতে হবে। সবার প্রথমে যে ওয়ার্ডটার সাথে আমরা ইকোনমিক্সের ওয়ার্ডটার সাথে পরিচয় হব সেটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই থিওরিটা ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ থিওরি। আচ্ছা, ডিমান্ড কি? কোনো জিনিসের চাহিদা আছে। সাপ্লাই কি? চাহিদা দিতে পারছে না, এইটাই তো। ঠিক আছে, দেখুন আমি একটা এক্সাম্পল দিই সবার প্রথমে আপনাদের কাছে। কোনো একটা মোবাইল, ঠিক আছে, এখন সব থেকে বেশি মানুষ যে মোবাইলটার উপর আকর্ষণ দেখায় সেটা হচ্ছে অ্যাপেলের কোনো ফোন বা আইফোন টাইপের। ঠিক আছে, মনে করুন একটা আইফোন বের করেছে, সেটা হচ্ছে যে খুব সুন্দর দেখতে। আইফোন মানে একটা ইয়ং জেনারেশন, একটা ইন্টারেস্ট যায় ওই আইফোনের দিকে। ছবি ভালো হবে, ভিডিও ভালো হবে, স্মুথলি চলবে। ঠিক আছে, সবাই আইফোনের দিকে নেশা আসে। তো আইফোন কি করলো, কোনো একটা মডেল আইফোনের, সেই আইফোনটার দাম নির্ণয় করা হলো। যেমন আইফোনের দাম মোটামুটি 80,000 90,000, ভালো ভালো 1 লাখের ওপর ভালো ভালো আইফোন পাওয়া যায়। ওই 1 লাখের ওপর যে আইফোনটা আছে সেটা অ্যাপেল কোম্পানি ঠিক করলো যে আমি এই ফোনটা মাত্র 30,000 টাকায় দেবো। দেখবেন কয়েকদিন আগে মুম্বাইয়ে বিভিন্ন অ্যাপেল স্টোরগুলোতে মানুষের ভিড় লেগে গেছিল। তো ঠিক করলো আইফোনে এই মডেলটা আমরা দেখবো 30,000 টাকায় পাচ্ছি, যেটা 1 লাখ টাকার ওপর দাম। মানুষ কি করবে, লম্বা লাইন দেবে, রাত থেকে লম্বা লাইন দেবে যে আমাকে এই মডেলটা কিনতে হবে। 1.5 লাখ টাকার ফোন আমি 1 লাখ টাকা পাচ্ছি। কোম্পানি কিন্তু এটা বুঝতে পারেনি প্রথমে যে এত লম্বা মানুষের ভিড় চলে আসবে। কোম্পানি একটা গেস করেছিল যে হ্যাঁ একটা লম্বা লাইন আসবে, ঠিক আছে, বাট এতটা বড় ভাইরাল হয়ে যাবে ইস্যুটা, মানুষের এতটা নেশা জেগে যাবে যে 1.5 লাখ টাকার ফোন 1 লাখ টাকা কিনছে, 30,000 কিনছে, মানুষ ছুটে আসছে। তার মানে কি হলো, ওই যে আইফোনে ওই মডেলটা ডিমান্ড বেড়ে গেল। ডিমান্ড যখনই বেড়ে গেল কোম্পানি তো বুঝতে পারেনি যে এত ডিমান্ড বেড়ে যাবে। তার কাছে স্টক আছে মনে করুন ওই 70,000 থেকে 80,000 মতো স্টক আছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, সাপ্লাই নেই, তাই না? ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই। তাহলে কোম্পানি কি করবে, না এই যে 30,000 টাকা আমরা অফারটা দিয়েছিলাম এটাকে বাড়িয়ে 40,000 বা 50,000 করে দিল। তাহলে যখন 50,000 করে দিল, মানুষ কি করলো, একটু থমকে গেল, বাহ 30,000 থেকে এক ধাক্কায় 50,000 করে দিল, তাহলে একটু দাঁড়িয়ে যা বাবা। তো যখনই 50,000 করে দিল, পাশ থেকে আর একটা কোম্পানি এলো, সে বলল না আমি আইফোনে যে মডেলটার জন্য এত ভাইরাল হচ্ছে আমি ওইরকমই একটা মডেল আবিষ্কার করেছি, যা যা আইফোনে ফিচার্স আছে তাই তাই আমি এই নতুন মডেল নিয়েছি, সেম একদম পিকচার কোয়ালিটি আইফোনের থেকেও ভালো, হ্যান ত্যান অনেক কিছু বেটার, ক্লিয়ার।
মানুষ তাহলে এবার কি করবে? ও কোম্পানি কি করলো, ও আইফোন এখন 50,000 টাকা অফারে দিচ্ছে, আমি আবার কি করব, এটাকে 30,000 টাকা অফারে দেবো। তাহলে নতুন আরও একটা সেলার চলে এলো মার্কেটে। তাহলে আইফোন যারা 50,000 টাকা অফারে আসছিল তারা বেঁকে এসে সেম ফিচার্সই পাচ্ছে, সেম কিছু পাচ্ছে, মানুষ চলে আসলো এই কোম্পানিতে, এই কাছ থেকে ফোন নিতে লাগলো। এর ফলে কি হলো, যে আইফোন কোম্পানির প্রবলেম হয়ে গেল যে ভাই দাম বেড়ে গেছে, আমার কাছে মানে সাপ্লাই মানে ডিমান্ডটা কমে যাচ্ছে। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে, সেলার কিন্তু বিপদে পড়ে যাচ্ছে, তাই না? কারণ ও 30,000 থেকে 50,000 করিয়েছে, আর এই কোম্পানি 20,000-এ দিচ্ছে, সেম ফিচার সেম কিছু, তবুও কিন্তু মানুষ এখানে আসবে। তবে বাট আইফোন অনেকে ভাববে যে ভাই আইফোনই হয়, ঠিক আছে। জাস্ট আমি একটা এক্সাম্পলের জন্য আপনার কাছে বিষয়টা বোঝালাম। তাহলে এখানে কি হলো, সেলার কিন্তু সম্পূর্ণরূপে বিপদে পড়ে গেল। তাহলে ডিমান্ড আছে ফোনটার, কিন্তু অতটা সাপ্লাই নেই, যার ফলে জিনিসের দাম বাড়বে। সোনাও তাই, ডিমান্ড প্রচুর কিন্তু সাপ্লাই নেই, দিতে পারছে না, দাম হু 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 করে বাড়ছে। এটা একটা ইকোনমিক্সের একটা বড় একটা অংশ, বড় একটা জায়গা। এবার যদি বলবেন আপনি যে সাপ্লাই নেই কেন, দেখুন সারা পৃথিবীতে এত কম সোনা আছে না, যেটা শুনলে অবাক হয়ে যাবেন। খুব অল্প সোনা আছে, আপনার আমার মিলিয়ে ভাববেন যে হ্যাঁ ওর কাছে 200 ভরি সোনা আছে, ওর কাছে 500 ভরি সোনা আছে, হ্যাঁ। তা এরকম ভাবলে হবে না বিষয়টা, গোটা ওয়ার্ল্ডের কথা আমাকে ভাবতে হবে ডেটা অনুসারে। সারা পৃথিবীতে সোনা আছে 23 মিটার কিউব সোনা আছে। সংখ্যাটা কিন্তু একদমই মানে কম। 23 মিটার কিউব মানে একটা 7-8 তলা মানে ফ্ল্যাটের মতো। যদি সমস্ত বিশ্বের সোনাকে একটা জায়গায় রেখে দেওয়া হয়, তাহলে 7 থেকে 8 তলা ফ্ল্যাটের মতো সোনা হবে, এর বাইরে বা এর বেশি কিন্তু কোনো সোনা হবে না। তাহলে গোটা পৃথিবীতে এতটাই কম সোনা আছে, তাহলে আমরা বলতে পারি তাহলে সোনার সাপ্লাই নেই খুব একটা, কিন্তু ডিমান্ড এর হাই আছে। যেহেতু সাপ্লাই নেই, ডিমান্ড হাই আছে, এটা কিন্তু মানে এর ভ্যালুটা কিন্তু বাড়ছে। দেখুন আফ্রিকাতে যদি আমরা দেখি, এমন অনেক নদী আছে যে নদীগুলোতে সোনা পাওয়া যায়, মানে মাটির মতো করে ভেসে আসে, সেখানে ঘুরে ঘুরে সোনা পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে কয়েকদিন আগে আমি একটা তেলের ভিডিও করেছিলাম, তেল, ঠিক আছে। বিষয়টা কি হয়েছে, যে তেল দাম কত এখন, 105 টাকা 6 টাকা লিটার চলছে পেট্রোলের দাম, ঠিক আছে। তাহলে তেলের দাম বাড়ছে। এবার আপনি কি জানেন, আপনি যে বাড়িতে বসে ভিডিওটা দেখছেন, আপনার বাড়ির নিচেও তেল আছে। হ্যাঁ, আপনার বাড়ির নিচেও তেল আছে, এটা কি আপনি জানেন? গোটা পৃথিবীতেই কিন্তু সব জায়গায় কিন্তু তেল আছে, কিন্তু তার সত্ত্বেও ভারত সব থেকে তেল কিনছে কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে, যেটা ডোনাল্ড ট্রাম্পের পছন্দ না। তো রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনছে। এবার আপনি ভাববেন যে আচ্ছা, আপনি যে বললেন যে আমার বাড়ির নিচেই তেল আছে, তাহলে আমি তো আমার বাড়ি থেকে তেল তুলতে পারি। প্রশ্নটা এইটাই, এই প্রশ্নের গুরুত্বটা আরও বেড়ে যায় যখন এইটা শুনবেন, এবং শুনে অবাক হয়ে যাবেন। আপনার বাড়ির নিচেও তেল আছে, ভারত সরকার পারলে এখান থেকে তেল তুলতে পারে, কিন্তু দেখা যায় এখান থেকে তেল তুলতে যা খরচা হচ্ছে, সেটা পার লিটার দাঁড়াচ্ছে 200 থেকে 250 টাকা। তাহলে ভারত সরকার আপনার ওখান থেকে তেল তুলবে কেন, যেখানে আমি 45 টাকা বা 70 টাকা লিটার তেল পেয়ে যাচ্ছি এবং ভারতে চলে আসছে সেটা। তাহলে আমাকে দেখতে হবে যে এখানে তেল তুলতে গেলে যা খরচা হচ্ছে, তার থেকে কম পয়সা আমি বাইরের দেশ থেকে পেয়ে যাচ্ছি, কারণ তেলটাকে তুলে এনে পিউরিফাই করে পেট্রোল ডিজেল অকটেনে কনভার্ট করতে হবে। তাহলে যদি সেটা কনভার্ট করে দিতাম, তাহলে আমাদের কাছে সস্তা হয়ে যেত, কিন্তু তুলতেই যে খরচা। সেরকমভাবে সাউথ আফ্রিকার নদীগুলো যদি দেখেন, সেখানে বেশিরভাগ নদীতেই সোনা পাওয়া যায়। তাহলে আপনি ভাববেন তো সাউথ আফ্রিকা তো বিশাল বড় লোক হয়ে যাবে, ওখানে প্রত্যেকটা মানুষ একদম আমেরিকার সমান মানে টাকা কামিয়ে নেবে, না, এমনটা কিছু না। বিষয়টা কি হয়েছে, যে ওখানকার নদীগুলোতে সোনা এতটাই কম ওঠে, ধরুন কোনো একটা কোম্পানি ঠিক করলো যে এই নদী থেকে সোনা আমি তুলবো, সারা দিনে 200 লেবার লাগিয়ে দিল, মানুষ কাজ করছে সোনা তোলার, সারা দিনে হয়তো উঠলো, ঠিক আছে, মাত্র 1 গ্রাম সোনা। তাহলে ওই যে 1 গ্রাম সোনা যখন উঠলো, ঠিক আছে, তাহলে ওই 200 লোকের মাইনে দেওয়া আছে, কোম্পানির খরচা আছে, ঠিক আছে, বা সারাদিনে মনে করুন 10,000 টাকা সোনা উঠলো, তাহলে ওই 200 লোকের মাইনে কি করে দেবে সে কোম্পানি মেশিনপত্রের খরচা আছে, কোম্পানি নিজে ইনভেস্ট করে রেখেছে। এর জন্য কিন্তু মানে সাপ্লাই কমে যাচ্ছে। হ্যাঁ, এর জন্য সব থেকে বেশি সাপ্লাই কমে যাচ্ছে, এবং সাথে সাথে যেখানে দেখা যাচ্ছে সোনার দামটা কিন্তু বেড়ে যাচ্ছে, যেহেতু সাপ্লাই কমছে সোনার দাম তো বাড়বেই।
অপর দিক থেকে যদি দেখি রিজার্ভ কারেন্সি, রিজার্ভ কারেন্সি বিষয়টা কি, এটাও একটা ইকোনমিক্স একটা গুরুত্বপূর্ণ ভাষা। রিজার্ভ কারেন্সির জন্য সোনার দাম বাড়ছে। ধরুন আমেরিকার কাছে কি আছে, ডলার আছে, আমাদের কাছে রুপি আছে, তাই না, আমাদের কাছে রুপি আছে। তো আমেরিকার ডলার কি করছে, এবার রুপিও কি করছে, দুটো ভাষাকে একটা জায়গায় রাখবে। মনে করুন যে আমেরিকা যেভাবে বিশ্বে বিভিন্ন দেশের সাথে ডলারকে নিয়ে খেলছে, ঠিক আছে, মানুষ আগে থেকেই সে খেলা বুঝতে পেরেছে বর্তমান সময়ে এবং গোল্ডকে রিজার্ভ করছে। আচ্ছা, বুঝতে পারলেন না তো, এটাকে আরেকটু আমি এগিয়ে যাই, তখন এই রিজার্ভ কারেন্সিটা আপনার কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। বর্তমান সময়ে আমেরিকা কোন টাকা দিয়ে সব থেকে লেনদেন করে, ডলার দিয়ে। আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন দেশ ডলারকে ছাঁটতে শুরু করে দিয়েছে, যা ডলার দিয়ে আমরা কাজ করব না, আমরা গোল্ড দিয়ে কাজ করব। তা ধীরে ধীরে এতদিন পর্যন্ত 1971 সালের পর থেকে যে ডলার দিয়ে আমেরিকা পুরো মানে গোল্ডটাকে কেটে দিল, গোল্ড দিয়ে কোনো মানে 1971-এর আগে গোল্ড দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে মালপত্র নেওয়া হতো, এক্সচেঞ্জ করা হতো গোল্ড। ভাই তুমি আমাকে 70 লিটার তেল দাও, তার পরিবর্তে সোনা নিয়ে নাও, তাই তো, এটা হতো 1971-এর আগে। আমেরিকা কি করলো, সুপারসনিক পাওয়ার কান্ট্রি, সে কি করলো, গোল্ডটাকে কেটে দিল, না গোল্ড দিয়ে হবে না, আমাদের দেশে ডলার দিয়েই কিন্তু সবাইকে ব্যবসা করতে হবে, গোটা বিশ্বকে। এবার আমেরিকা যখন ডলার দিয়ে এই ব্যবসাটা করতে লাগলো, বর্তমান সময়ে আমেরিকা অ্যাক্টিভিটি দেখে সমস্ত দেশ কিন্তু গোল্ডের ওপর ফিরে এসেছে, কারণ ডলারের জায়গায় কিন্তু এখন গোল্ড কিন্তু জায়গাটা দখল করছে। কেন করছে, তার পেছনে একটা বড় কারণ আছে। দেখুন একটা এক্সাম্পল দিই, বর্তমান সময়ে দেখি প্রায় এই ফেব্রুয়ারি মাস আসলে 2 বছর হয়ে যাবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বহুদিন ধরে চলছে। এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, ইউক্রেনের সাপোর্টার কে আছে, ইউক্রেনের যে প্রেসিডেন্ট আছে জেলেনস্কি, তার সাপোর্টার কে আছে, ডোনাল্ড ট্রাম্প। যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আছে, ঠিক আছে, ইউক্রেনকে সাপোর্ট করছে, রাশিয়ার ওপর ডোনাল্ড ট্রাম্প কি করলো, রাশিয়ার ওপর নানান প্রকার স্যাংশন লাগিয়ে দিল, ট্যারিফ লাগিয়ে দিল, যা রাশিয়ার সঙ্গে কেউ কোনো বিজনেস করতে পারবে না। তবুও রাশিয়া থামলো না, রাশিয়া যুদ্ধ করেই যাচ্ছে, ঠিক আছে। তখন ডোনাল্ড ট্রাম্প কি করলো, রাশিয়ার যত ডলার ছিল, যে রাশিয়া বিভিন্ন মানে ডলার যত জমা করে রেখেছিল নিজের দেশের জন্য, ঠিক আছে, যে এই ডলার দিয়ে আমি মানে বিভিন্ন দেশের কাছ থেকে মাল কিনবো, বা আমেরিকার কাছ থেকে কিনবো, বা জাপানের কাছ থেকে কিনবো, ঠিক আছে, আমি তেল নিলাম, তার পরিবর্তে ডলার দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে ডলার দিয়ে কেনা বেচার জন্য কি করলো, রাশিয়া প্রচুর ডলার মজুত করে রেখেছিল। আমেরিকার রাতারাতি সেই ডলারের ওপর স্যাংশন লাগিয়ে দিল, রাশিয়ার ওপর স্যাংশন লাগিয়ে দিল, যে রাশিয়ার যত ডলার আছে সব নষ্ট। এবার ডলার কার, আমেরিকার। প্রশ্নটা বুঝুন, ডলার হচ্ছে আমেরিকার, যখন ডলারের ওপর স্যাংশন লাগিয়ে দিল আমেরিকা, ঠিক আছে, যে ওদের দেশের ডলার আর কোনো কাজে লাগবে না, বেকার, ওটা একটা কাগজে পরিণত হয়েছে, ওটার কোনো মূল্যই নেই। এই দেখে বিশ্বের সমস্ত দেশ ভয় পেয়ে গেল, কারণ বিশ্বের সমস্ত দেশ ডলার দিয়ে মালপত্র এক্সচেঞ্জ করে, এই দেওয়া নেওয়া শুরু করে, সমস্ত দেশ ভয় পেয়ে গেছে। তখন কি করা হলো, যে বিশ্বের সমস্ত দেশ দেখতে পাচ্ছে ভাই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যদি এই নীতি নিয়ে চলে, কালকে যদি আমার ওপর স্যাংশন লাগিয়ে দেয়, ঠিক আছে, তাহলে আমার দেশের ডলারগুলো বেকার হয়ে যাবে, কাগজে পরিণত হয়ে যাবে, যা কোনো মূল্য থাকবে না। কিন্তু এই যে এখানে যদি আমি গোল্ড কিনে এনে রিজার্ভ করে রাখি, গোল্ড তো গোল্ডই না, সোনার ওপর তো ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা স্যাংশন লাগাতে পারবে না, পারবে, লাগাতে পারবে না, হয়ও না, ঠিক আছে। এইখানেই বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষা নিল, বিভিন্ন দেশে অর্থনীতিবিদরা বলতে লাগলো যে আপনারা ডলারের জায়গায় এখন গোল্ডকে রিজার্ভ কারেন্সি হিসাবে ইউজ করতে পারেন, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশ, খুব ভালোভাবে জিনিসটা বুঝবেন, ঠিক আছে, যে বিশ্বের বিভিন্ন দেশ গোল্ড কেনা কিন্তু একটা প্রচলন শুরু হয়ে গেল। কারণ আমার দেশে রুপি চলে, ওখানে ইউয়ান চলে, ঠিক আছে, ওখানে রুবেল চলে, তো আমার দেশে টাকা তো ওই দেশে চলবে না, কিন্তু আমার দেশে গোল্ড তো ওই দেশে চলবে, আমি গোল্ড দিয়ে জিনিস কেনা বেচা করব। এখানে কিন্তু একটা বড় জিও পলিটিক্যাল কনফ্লিক্ট শুরু হয়ে গেল গোল্ডের দাম বাড়ার পেছনে। এবার গোটা বিশ্বের কাছে, বিভিন্ন দেশের কাছে মানে রিজার্ভ ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক আছে, তাই না, তারা কি করলো, আমেরিকার ডলারকে ছাঁটাই করতে শুরু করে দিল এবং গোল্ড রিজার্ভ করতে লাগলো। যেমন আমাদের দেশে যদি বলি সেন্ট্রাল ব্যাংক আরবিআই,
ঠিক আছে না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওরাও কিন্তু গোল্ড কেনা শুরু করলো। বিভিন্ন দেশ কিন্তু গোল্ড এখন মজুত করা শুরু করে দিয়েছে, কারণ গোল্ড সরাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি আমি আর কতই সোনা কিনবো? মেন সোনা তো রিজার্ভ ব্যাঙ্ক কিনবে, এবং সাথে সাথে যারা বড় বড় বিজনেসম্যান, মুকেশ আম্বানি, অনিল আম্বানি এরকম যারা আছেন, এরা বেশি বেশি সোনা কিনবে, টনকে টন সোনা কিনবে। আপনি হয়তো 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম এরকম কিনতে পারি, জো হার্ডলি 100 গ্রাম এরকম, 100 গ্রাম মানে প্রচুর বাবা রে, কিনতে পারি। কিন্তু বড় বড় বিজনেসম্যান এরা কি করে, সোনা কিনে মজুত করে রেখে দেয়। সাথে সাথে বিজনেসম্যানদেরও একটা ব্যাপার আছে এখানে। ব্যাপারটা হচ্ছে যে এরা বিজনেসটাকে গ্রো করে। হ্যাঁ, যখন দেখছে বিজনেস খুব ডাউন যাচ্ছে, তখন গোল্ডটাকে বিক্রি করে বিজনেসটাকে আবার ডেভেলপ করে নেয়। এবং বিজনেসম্যানদের বিজনেস গ্রো করছে কিসের ভাবে? গোল্ড দিয়ে। খুব ভালোভাবে দেখুন, গোল্ড দিয়ে। এখন আর্থিক অবস্থা খারাপ চলছে, লোন দিচ্ছে না, তাহলে গোল্ডটাকে বিক্রি করে দাও, সেই টাকা দিয়ে বিজনেসটা গ্রো করো, আবার পর টাকা যখন আসবে গোল্ড কিনে নেবো। ঠিক আছে, টাকা আসছে, গোল্ড কেনা শুরু করছে, আবার টাকা ঢুকছে, গোল্ড কেনা শুরু করছে, কারণ বিজনেস বাঁচিয়ে রাখছে গোল্ড দিয়ে। অপর দিক দিয়ে যদি আমরা দেখি, এই বিজনেসম্যানরা ইনভেস্ট করে কোথায়? শেয়ার মার্কেটে। ধরুন কোনো একটা কোম্পানি, কোনো একটা XYZ কোম্পানি, ভারতের কোম্পানি, ঠিক আছে, যার শেয়ার মূল্য সব থেকে বেশি, ভালো প্রফিট দেয়, রিটার্ন দেয়, সবাই ওখানে ইনভেস্ট করছে। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে ভারতে ওই কোম্পানির ওপর আমি স্যাংশন লাগিয়ে দিলাম, তাহলে কি হবে? ওর শেয়ারটা হু হু করে পড়ে গেল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো গোল্ডের ওপর স্যাংশন লাগাতে পারবে না, তাহলে ওখানে বিজনেসম্যানের লস হয়ে গেল। কিন্তু গোল্ড যদি কেনা থাকতো, গোল্ডের ওপর যদি ইনভেস্ট করে থাকতো, ও তো দাম বাড়ছে, ওখানে বড় প্রফিটে খেলা। এখানেই সবাই কিন্তু গোল্ড কেনা শুরু করে দিয়েছে, যার ফলে গোল্ডের দাম আরও বাড়ছে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো শেয়ার মার্কেটের বিষয়টা। অপর দিক থেকে যদি আমরা আরও একটা কারণ দেখি, সেটা হচ্ছে আমেরিকার একটা বিশাল বড় বুদ্ধি খাটিয়েছে এবং অত্যাধিক চালাকি পরিচয় দিয়েছে। এখানে কি হয়েছে? আমেরিকায় হিউজ ডলার প্রিন্ট করা শুরু করে দিয়েছে। হিউজ ডলার, মারাত্মক লেভেল, এখনো প্রিন্ট করে যাচ্ছে, এখনো প্রিন্ট করে যাচ্ছে। যেখান থেকে যদি দেখা যায় যে এই আমেরিকার যা ডলার আছে, ধরুন আমেরিকা $10 যা মূল্য মানে ছিল এখন বর্তমান সময়ে, ঠিক আছে, আজকে মনে করুন কারো স্যালারি হচ্ছে $10, আমেরিকা এত টাকা প্রিন্ট করেছে, আজকে থেকে তোর $100 স্যালারি, ঠিক আছে। তাহলে মানুষের কাছে মানে সাপ্লাই তো বাড়লো না, সাপ্লাই তো সে পাচ্ছে না, কিন্তু স্যালারি বেশি পাচ্ছে। স্যালারি বেশি পাচ্ছে কিভাবে? আমি জিনিসটা আপনাকে বোঝাই। আমার $10 স্যালারি ছিল, এখন আমার $100 স্যালারি হয়েছে। মানে মনে করুন আজকে আমার মাইনে ছিল 50,000, আমাকে মাইনে করে দেওয়া হলো 5 লাখ টাকা, ঠিক আছে। এবার 5 লাখ টাকা যখন মাইনে আমার করে দিল, আমি যখন বাজারে আলু, পটল, ঝিঙে, বেগুন কিনতে যাব, ঠিক আছে, তো তখন কি দেখা যাবে? তখন ওই সবজির প্রোডাকশন তো বাড়েনি, কিন্তু তোমার মাইনে বেড়েছে। বেড়েছে কি? বাড়েনি। ওই সবজি প্রোডাকশন যা ছিল তাই আছে, মাইনে বেড়ে গেছে। এইখানেই খেলাটা বুঝতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ কি করেছে? ডলার মজুত করে রেখেছে। আমেরিকা সারা দেশের মানুষদের কাছে প্রচুর ডলার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর বিশ্বের বিভিন্ন দেশের কাছে $1 মানেই অনেক। এরা যখন ডলার দিয়ে জিনিসপত্র কিনতে যাচ্ছে, বলছে না, আগে যে জিনিসটা ধরুন ভারত কোনো একটা জিনিস $10 দিয়ে কিনতে যাচ্ছে, বলছে না, এখন আপনাকে $10 দিলে হবে না, এখন আপনাকে $100 দিতে হবে। তাহলে জিনিসপত্র ওই লিমিটেড রইল, কিন্তু ডলারটার অত্যাধিক প্রিন্টের জন্য ও কি হচ্ছে, ওদের দেশে ইকোনমিটা ঠিক হয়ে যাচ্ছে, কারণ ওদের দেশে ইকোনমি, ওরা যত ডলার প্রিন্ট করতেই পারে, ঠিক আছে। কিন্তু মানুষের চাহিদা, মানুষের ডিমান্ড, সাপ্লাই, এইগুলো কিন্তু সম্পূর্ণ একটা সীমাবদ্ধ জায়গায় চলে আসলো। আপনি শুনলে আর একটা তথ্য আপনি যদি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে যদি দেখা যায় কোন দেশের কাছে সোনা সবথেকে বেশি মজুদ আছে, তাহলে দেখা যাবে সেন্ট্রাল ব্যাংক যদি দেখা যায়, তাহলে দেখা যাবে আমেরিকার কাছে সবথেকে বেশি, আমেরিকার সেন্ট্রাল ব্যাংকে সবথেকে বেশি সোনা মজুদ করে রেখেছে। কীভাবে? কত রেখেছে? টোটাল রেখেছে 8,100 টন মতো। ভারতে RBI এর কাছে কত সোনা আছে? 880 টন। তা ভারত থেকে অনেক বেশি। 8,100 টন আমেরিকা রেখেছে, আর ভারত সেখানে 800 টন রেখেছে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, আশ্চর্যের বিষয়, আমাদের বর্তমান সমাজে যদি দেখা যায় যে বিয়ে শাদিতে একটা দেখা যায় না যে সোনা দেওয়া একটা প্রচলন থাকে, মেয়ের বিয়ে দিচ্ছি মানে সোনা দিতে হবে, এরকম একটা প্রচলন থাকে।
তো সোনা কিন্তু আমরা সাধারণত একটা স্মৃতিচিহ্ন হিসেবে রাখি, বিক্রি আমরা করি না। তো বর্তমান সমাজে ভারতে রিপোর্ট বলছে মহিলাদের কাছে আমেরিকার রিজার্ভ ব্যাংকের থেকেও বেশি সোনা আছে, 21,000 টন সোনা আছে। আমেরিকার রিজার্ভ, আবার বলছি ডেটাটা, আমেরিকার রিজার্ভ ব্যাংকের কাছে কত সোনা আছে? 8,100 টন আছে। ভারতের রিজার্ভ ব্যাংকের কাছে কত আছে? সেটা হচ্ছে 880 টন। এবং ভারতের মহিলাদের কাছে আছে মানে 21,000 টন। এই জন্য সোনা মজুদ আছে। অপর দিক থেকে আমি আরও একটা আপনাদের থিওরি দিই এবং এক্সাম্পল দিই সোনা দাম বাড়ার কারণ। সব থেকে লাস্ট পয়েন্ট আমি আপনাদের বলে দিই। ধরুন 2020 সালে আপনি একটা, কারণ সোনার দাম লাস্ট 5 বছরে হেভি বেড়েছে, 2020 সালে যদি দেখুন আপনি একটা 4 চাকা গাড়ি কিনেছিলেন, সেই গাড়িটা মূল্য ছিল 10 লাখ টাকা। কেমন? 10 লাখ টাকা। যখন আপনি গাড়িটা কিনে বের করে আনলেন, পরের দিনই গাড়িটা কিন্তু দাম হাফ হয়ে যাবে, কারণ শোরুম থেকে বেরোক আর যেখান থেকে বেরোক দাম হাফ হয়ে যায়। আমরা দেখেছি সাধারণত বাজারে, আমি অতটা মার্কেট বুঝি না, বাট শোনা কথা যে সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। তাহলে গাড়ির দামটা কি 10 লাখ থেকে কি 12 লাখ হলো? হলো না। হয়েছে কি? হয়নি। আপনি 10 লাখ টাকা বা 15 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলেন, ঠিক আছে, তারপর কি সেই দামটা কি বাড়বে? 16 লাখ 17 লাখ হবে? হবে না। কিন্তু সোনা কিনে রাখলে, আজকে আমি যদি 1 লাখ টাকা সোনা কিনি, 5 বছর পর ওটা আমার 1.5 লাখ টাকা সোনা হয়ে যাবে। 6 বছর পর বা 10 বছর পর ওটা আমার আরও দাম বাড়বে। মানুষের নেশা এখন এদিকে গেছে যে সোনার ওপর ইনভেস্ট। কারণ শেয়ার মার্কেটেও দেখা যাচ্ছে যে আজকে যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প শেয়ার মার্কেটের ওপর স্যাংশন লাগিয়ে দেয়, ধসে পড়বে। গোল্ডের ওপর তো লাগাতে পারবো না। গোল্ড ইজ দ্য বেস্ট চয়েস। তা বিশ্বের বিভিন্ন দেশ চাইছে যে ডলারকে রিপ্লেস করে আমরা গোল্ড রিজার্ভ করব, যার ফলে এখন সব থেকে বড় ইস্যু হয়ে গেছে গোল্ডই হচ্ছে আসল অ্যাসেট এবং গোল্ডের প্রাইস সব থেকে দিনের পর দিন বাড়ছে, কারণ তার সাপ্লাই নেই কিন্তু ডিমান্ড তার হাই আছে। তাহলে আমি আপনাদের থিওরিটা বোঝাতে পেরেছি বিষয় করে। কেমন লাগলো এই থিওরিটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনাদেরও যদি কিছু মতামত থাকে অবশ্যই লিখবেন। হ্যাঁ, আমিও জানবো, আমিও দেখবো, আমারও জানা দরকার। ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা বিষয়কে আমরা গুরুতরভাবে এবং অথেন্টিক ওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা টপিক এবং আরও একটা আর্টিকেল নিয়ে।